আপনার রেকর্ডিং শুরু হয়েছে, আপনি শুরু করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খায়র। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা পুনরায় ডিএইচএমএস দ্বিতীয় বর্ষের হোমিওপ্যাথিক ফার্মাসি ক্লাসে উপস্থিত হয়েছি। আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। তো আমরা মূলত এখন রিভিউ বা টেস্ট পরীক্ষা এবং পরীক্ষার প্রস্তুতিমূলক আলোচনাগুলি নিয়ে আমরা এখন কথা বলবো। যে সামনে যে আমাদের পরীক্ষা আছে, যারা আমাদের স্টুডেন্ট আছে যারা পরীক্ষা দিবে বোর্ড পরীক্ষা, তো তাদের বোর্ড পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে এবং এই প্রশ্নগুলা কি, প্রশ্নের উত্তর কি হবে, এর মানে সলভ কি হবে, সেই বিষয়টা নিয়েই আসলে আজকের এই আলোচনা। তো আপনারাও অবশ্যই টেস্ট পরীক্ষা দিয়ে থাকলে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। পরীক্ষার প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনার যেহেতু বেজোড় সনের পরীক্ষা হবে, যদিও এটা 2024 সন, কিন্তু আপনাদের পরীক্ষা সম্ভবত 2023 সনের পরীক্ষা 24 সনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো সেই কারণে আপনারা 2021, 2019, 2017, 2015 বেজোড় সনের মানে যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলিকে আপনারা বেশি খেয়াল করবেন। ওই প্রশ্নগুলি শেষ হলে 5 বছরের প্রশ্ন, এরপরে আপনারা দেখবেন যে এর সাথে সামঞ্জস্য আছে যেগুলি জোড় সনের প্রশ্ন, সেগুলি তো মিলিয়ে নেবেন। আর এর বাইরে যে প্রশ্নগুলি আছে তখন আপনারা সেটা পড়বেন এবং সেটাকে প্রথমেই বেজোড় সনের পরীক্ষার জন্য বেজোড় সনের প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ। আর জোড় সনে যারা পরীক্ষা দেয় তাদের জন্য জোড়া সনের প্রশ্নপত্রগুলো বেশি গুরুত্বপূর্ণ। বিগত সনে যে বোর্ড পরীক্ষা হয়েছে সেই বোর্ড পরীক্ষা থেকে অনেকটুকুই রিপিট আসে, বা সেই প্রশ্নগুলো দেখা যাচ্ছে যে রিপিট করে থাকে বোর্ড। আর অল্প কিছু আছে যেটা হয়তো গত বছরও এসেছিল, সেটা দিয়ে দিতে পারে। একদম আসবে না তা না, বা জোড়া সনের থেকে আসতে পারে, এরকম মিলে। কিন্তু অধিকাংশ বেজোড় সনের গুলি থেকে বেজোড় সনগুলোই বেশি মিলে যায়, এবং সেজন্য আমরা বেজোড় সনকে বেশি প্রাধান্য দিব। তো আমরা তো এখানে আমরা যেমন হোমিওপ্যাথিক ফার্মাসি কাকে বলে, এই প্রশ্নটা একদম কমন একটা প্রশ্ন। প্রায় প্রতি বছরই দেখা যায় মানে এই প্রশ্নটাই ঘুরিয়ে ফিরিয়ে কোনো না কোনো ভাবে আসছে যে হোমিওপ্যাথিক ফার্মাসি কাকে বলে। এবং এই প্রশ্নটা যে আসে এতে কোনো সন্দেহ নাই। তারপর ফার্মাকোপিয়ার পার্থক্য, আসলে ঘুরে ফিরে আমরা যতবার বলি বা যে কথাটাই বলি সেই প্রশ্নগুলোই আমাদের ঘুরে ফিরেই বারবার চলে আসে। তো সেই প্রশ্নের উত্তর গুলোই আমরা আলোচনা করব। তো আমাদের কাছে যদি টেস্ট পরীক্ষার প্রশ্ন আসতো তাহলে আমরা বেশি ভালো করে করতাম। আচ্ছা, আপনার ওই যে টেস্ট পরীক্ষার যে প্রশ্নগুলি আছে, প্রথম কি প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা একটু বলেন আমাকে। আমির সাহেব, আপনি ওই যে টেস্ট পরীক্ষার যে প্রথম প্রশ্নটা আছে সেই প্রশ্নটাই আমাকে একটু বলেন। ওখানে টেস্ট পরীক্ষার প্রথম প্রশ্ন কি এসেছিল দেখি, সেটা সলভ করে দিতে চেষ্টা করব। আসসালামু আলাইকুম স্যার। আসলে দুঃখজনক আমি এই প্রসেসর বার করতে পারতেছি না। আমি আচ্ছা এই মুহূর্তে আছিল তো আমি মানে আচ্ছা, একটু ঠিক আছে। দুর্বলতা আছে তারপর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, যদি না হয় তাহলে আমরা এমনি যে ধারাবাহিকভাবে প্রশ্নগুলো পড়ি সেই প্রশ্ন, আর আপনি মানে আমি আপনাকে একটু একটু প্রশ্ন বলি, সেই প্রশ্ন কমন প্রশ্নগুলা
দেখি আপনি পারলে একটু উত্তর দেন, না হলে আমি সহযোগিতা করছি। একটা জি স্যার। প্রথম প্রশ্ন, যেমন একদম মানে প্রতি বছরই ঘুরে ফিরে আসে যে হোমিওপ্যাথিক ফার্মাসি কাকে বলে বা ফার্মাসির সংজ্ঞা দাও, মানে এই প্রশ্নটার উত্তর আপনি মানে আপনার মতো করে বলেন তো একটু। স্যার আমি প্রশ্নটা বুঝতে পারিনি স্যার, আমার নেটে একটু সমস্যা ফার্মাসি করতেছে। একটা হচ্ছে যে ফার্মাসি কাকে বলে বা ফার্মাসির সংজ্ঞা দাও, এটা একটা প্রশ্ন। হ্যাঁ, অথবা হোমিওপ্যাথিক ফার্মাসি কাকে বলে, মানে দুইটা সংজ্ঞা একটু ভিন্ন। একটা হচ্ছে ফার্মাসি কাকে বলে, এটা আমরা সাবজেক্ট পড়ছি না, ফার্মাসি, ফার্মাসি কাকে বলে বলতে পারবেন? ফার্মাসি কাকে বলে এই প্রশ্নটার উত্তরটা একটু বলতে পারবেন কি? দেখেন, চেষ্টা করে দেখেন, এটা কঠিন কিছু না, অর্থাৎ যে শাস্ত্র বিদ্যা পাঠ করলে। হ্যাঁ, বলেন। সম্বন্ধে নিয়ে আলোচনা করা হয় এবং এটা নিয়ে এই সমস্ত বিষয় নিয়ে যে লেখাপড়া হয় তাকে মানে ফার্মাসি বলা হয় আর কি। স্যার আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ফার্মাসি আসলে ওষুধ প্রস্তুত করা, সংগ্রহ করা, সংরক্ষণ করা, শনাক্তকরণ, মানে এই ব্যবস্থাপত্র এই সার্বিক বিষয় নিয়ে যে বিষয়ে আলোচনা করা হয়, এটা হচ্ছে জি জি। ফার্মাসি। আচ্ছা, তাহলে এটা গেল ফার্মাসি, তাহলে হোমিওপ্যাথিক ফার্মাসি কাকে বলে? এটা জেনারেল ফার্মাসির কথা শুনলাম, তাহলে হোমিওপ্যাথিক ফার্মাসি কাকে বলে? আসলে কঠিন কিছুই না, আপনি একটু ভালো করে চিন্তা করে দেখেন তাহলে। হোমিওপ্যাথিক ওষুধ, শুধু এই শব্দটুকু যদি আমরা এর সাথে লাগিয়ে দিই তাহলে হচ্ছে না, যে বিজ্ঞান বা যে শাস্ত্র পাঠ করলে আমরা হোমিওপ্যাথিক ওষুধের প্রস্তুত করা, সংগ্রহ করা, সংরক্ষণ করা, শক্তিকরণ করা, মানে সাধারণ কলা কৌশল, চিকিৎসার ব্যবস্থাপত্র ইত্যাদি বিষয়ে বাহ্যিক এবং আভ্যন্তরীণ ওষুধ সেবন, সকল বিষয়ের কলা কৌশল সম্পর্কে আমরা জানতে পারি, তাকে হোমিওপ্যাথিক ফার্মাসি বলে। মানে আপনি যদি শুধু হোমিওপ্যাথিক শব্দটা এর আগে লাগিয়ে দেন তাহলেই তো হয়ে যাচ্ছে। কথাটা বুঝতে পারেননি? মনে করেন আপনি ফার্মাসির সংজ্ঞা জানেন, ঠিক আছে, আমার কথার সাথে একটু রেসপন্স করেন, তাহলে মানে কথা বলতে বা উত্তরটা বলতে বুঝাতে সুবিধা হয়। মনে করেন আপনি ফার্মাসি। ফার্মাসির সংজ্ঞা জানেন, তাই না? আচ্ছা, এই শব্দটার সাথে যদি আপনি হোমিওপ্যাথিক শব্দটা জি যোগ করে দেন তাহলেই তো হোমিওপ্যাথিক ফার্মাসির সংজ্ঞা হয়ে গেল, তাই না? জি স্যার। সহজ যদি একবারই মানে একটু কথাটা একটু ঘুরায় বললেই হয়ে যায় আর কি। হ্যাঁ, এটাই। আচ্ছা, হোমিওপ্যাথিক ফার্মাসির সংজ্ঞা প্রতিবারই আসে। হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া কাকে বলে এটা বলতে পারবেন? আচ্ছা, হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়াও হচ্ছে একটা গ্রন্থ। হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া স্যার, ফার্মাকোপিয়া গ্রন্থ। জি হ্যাঁ, সেই গ্রন্থের মধ্যে কি কি লেখা থাকে সেটা বলেন। এই গ্রন্থটা অবশ্যই সরকার কর্তৃক স্বীকৃত হতে হবে, মানে যে কোনো গ্রন্থ না, যেমন আমি লিখলাম এটা স্যার, ফার্মাকোপিয়া হবে না, একটা আর কি সরকারি গভর্নমেন্ট বা সংস্থা স্বীকৃতিপ্রাপ্ত। কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত। আচ্ছা, তার মধ্যে কি কি থাকবে? এই একই বিষয় থাকবে: ওষুধ সংগ্রহ করা, প্রস্তুত করা, সংরক্ষণ করা, শক্তিকরণ, মানে পুরো ওষুধ তৈরি থেকে ওষুধের, মনে করেন যে একজন চিকিৎসক পর্যন্ত। আমার কথা স্পষ্ট বুঝতে পারছেন না? আপনার ওখানে নেটের কি প্রবলেম? আমি কিন্তু সব শুনতে পাচ্ছি, আমি কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছি। নেটের প্রবলেম হতে পারে। বাড়িতে সে আমি গ্রামের বাড়িতে চলে আসছি তো স্যার, আমার ওইখানে নেট একটু সমস্যা হলে আমি হতে বিগত পারে। কয়েকদিন আমি প্রায় 15 ক্লাস করতে পারছি না কোনোদিন নেটের কারণে স্যার। আচ্ছা, নেট একটু আচ্ছা, সমস্যা করে আচ্ছা, গ্রামের ঠিক ভিতরে তো। আছে, আপনি একটু মনে করেন যে জায়গায় ওটা ঘরের ভিতর থাকলে একটু বাইরে বা বারান্দায় যদি চলে আসেন তাহলে দেখা যাবে নেট বেশি পাওয়া যাবে। একটু খোলা জায়গা হলে নেট হয়তো একটু বেশি পাওয়া যাবে। নেট ওই যে কম পাওয়া গেলে এরকম হয় যে কথা বোঝা যায় না। তো
যে গ্রন্থের মধ্যে এই সমস্ত কিছু লিপিবদ্ধ থাকে সেটাই হচ্ছে হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া। মানে টোটাল জি স্বীকৃতিপ্রাপ্ত ফার্মাকোপিয়া গুলো কি কি বলতে পারবেন নাম? আপনার যেমন আমেরিকান হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া, ব্রিটিশ হ্যাঁ, হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া, তারপরে হুম, 4টা মানে স্বীকৃতিপ্রাপ্ত আর কি, আমি বই ইয়াতে হ্যাঁ, পড়ছিলাম। জার্মান হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া, জার্মান হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া, এরপর ব্রিটিশ ইন্ডিয়ান, ইন্ডিয়ান হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া, এই আর চারটা। আপনার কিন্তু আমেরিকাতে দুইটা আছে, একটা হচ্ছে আমেরিকান হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া আর আরেকটা ওইটাই ইউনাইটেড স্টেট অফ হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া। মানে একই জায়গায় দুটো নামে দুইটা ফার্মাকোপিয়া আছে আমেরিকাতে, যার কারণে ওখানে মিলে পাঁচটা হয়, কিন্তু এমনি দেশ হিসেবে চারটা। ঠিক আছে। আচ্ছা, ফার্মাকোপিয়া। আচ্ছা, হোমিওপ্যাথিক ফার্মাসি পাঠের প্রয়োজনীয়তা, আমরা কেন হোমিওপ্যাথিক ফার্মাসি পড়বো বলেন, আপনি নিজের মতো করে বলেন যে আমরা হোমিওপ্যাথিক ফার্মাসি যে পড়তেছি কেন পড়বে, এই সাবজেক্টটা কেন আমাদের পাঠ্যপুস্তকে রাখা হয়েছে? তো এটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদি এই বিষয়ে ওষুধের গুণগত মান না জানি, বা ওষুধের যদি আপনার কিভাবে এটাকে করতে হবে, মানে মানে ডিসপেন্সারিতে, বা মানে এটা সেবনের দিক দিয়ে, মানে বিভিন্ন সাইড দিয়ে করতে গেলে দেখা যাচ্ছে আমাদের ফার্মাসি খুবই জরুরি। তাছাড়া আমাদের কোনোভাবেই করা যায় না। যে একজন হোমিওপ্যাথির জন্য ফার্মাসি জ্ঞান অর্জন করা খুবই জরুরি। আচ্ছা, এটা জরুরি এই জন্যই, যদি আমি একজন ভালো ডাক্তার হতে চাই এটা তাহলে বাচ্চা ভালো, এটা আমি একটা হ্যাঁ, ওষুধ সেবন করাতে দেবো রোগীকে, তারও হ্যাঁ, এটা কি, এটা যদি আমি না, ফার্মাসি জ্ঞান এই অর্জন করি তা তো ওষুধটা খারাপ হবো কিসের না। থেকে তৈরি, এর বিষক্রিয়া কি, এটা যে কিভাবে এটা কিসের থেকে সংরক্ষণ তৈরি, করতে কোন হবে, ইয়ারকে। হ্যাঁ, জি হ্যাঁ, সংগ্রহ করতে হবে, সংরক্ষণ করতে হবে, কোনো কারণে আপনার কাছে একটা শক্তি আছে, এর থেকে শক্তি কিভাবে বাড়াতে পারবেন, কিভাবে রুগীকে দিতে এবং পারবেন, এটাকে হ্যাঁ, কিভাবে ভালো করতে হবে এবং রোগীর জন্য কিভাবে প্রস্তুত করতে হ্যাঁ, হবে। এটা। জি, আর শক্তি কিভাবে বাড়তে পারবে, পোটেন্সি। এরপরে আপনি একটা প্রেসক্রিপশন লিখবেন, প্রেসক্রিপশনটা কিভাবে লিখবেন সেই জ্ঞানটা আপনি এই হোমিওপ্যাথিক ফার্মাসিতেই পাবেন। এক কথায় হোমিওপ্যাথির সাথে রিলেটেড যে বিষয়গুলো আছে, যদি কেউ কারো ফার্মাসির জি জ্ঞান ভালো না থাকে, সে একজন ভালো চিকিৎসক হতে পারবে না, তার জ্ঞান জি অপূর্ণাঙ্গ স্যার, থেকে যাবে হোমিওপ্যাথিতে। থেকে যাবে। জি, তো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ফার্মাসির প্রয়োজনীয়তা আসুক, গুরুত্ব আসুক, এগুলি প্রায় কাছাকাছি। মানে একটু প্রশ্নগুলা সেদিক ঘুরিয়ে দিলেই দেখা যাবে, হয়ে যাবে। মানে উত্তর হ্যাঁ হয়ে যায় আর কি স্যার, মানে হ্যাঁ, উত্তরটা হ্যাঁ, মানে আসলে আমি দেখছি যে আমাদের যে প্রশ্নগুলো বিগত সালের হয় স্যার, এগুলা মূলত মানে কয়েকটা সাল যদি ভালো করে আয়ত্ত করা যায়, তাহলে বিগত সালের প্রশ্ন সলভ করা সহজই হয়। জি, বিশেষ প্রশ্নগুলা করে বেজর দেখলাম তো সনের আমি বোর্ড প্রশ্নগুলো পরীক্ষাগুলা, সলভ করে। হ্যাঁ, বেজর সনের প্রশ্নগুলা বেজর সন খেয়াল করতে হবে। আর জি জোড়া জি সনের যখন পরীক্ষা হবে তখন জোড়া সনকেই বেশি গুরুত্ব দিতে হবে। জি আচ্ছা, স্যার। ফার্মাসিস্ট কাকে বলে? ফার্মাসিস্ট কাকে বলে? হ্যাঁ, আমরা ফার্মাসি। বলি না একটা জি, ব্যক্তিকে, ফার্মাসিস্ট হচ্ছে একজন ব্যক্তি, এই ব্যক্তিকে ব্যক্তিটাকে যে মনে করেন যে হোমিও ওষুধ প্রস্তুত সম্পর্কে, প্রস্তুত পরিবেশন সম্পর্কে, হ্যাঁ, জি সংরক্ষণ। সংরক্ষণ সম্পর্কে জানে। জি অর্থাৎ এটা এখানে জানে। ফার্মাসি কোর্স আছে, কিন্তু এই কোর্সে যিনি মনে করেন যে স্বীকৃতিপ্রাপ্ত একজন ফার্মাসিস্ট হতে পারে সে। স্যার আমাদের আহ, কি কোনো হোমিও ফার্মাসি কোর্স মানে সরকার থেকে কোনো এলাও কি এরকম কোনো কোর্স আছে কি? আমাদের দেশে নাই, ইন্ডিয়াতে আছে। ইন্ডিয়াতে আলাদা ফার্মাসি কোর্স আছে, হোমিওপ্যাথিক ফার্মাসি কোর্স আছে, কিন্তু আমাদের দেশে এখনো হোমিওপ্যাথিক ফার্মাসি কোর্স নাই। সাধারণ ফার্মাসি কোর্স আছে, এরাই করে। পাশাপাশি যদি ডিপ্লোমা করা থাকে এরা দেখা যাচ্ছে, তা স্যার আমরা হ্যাঁ, আচ্ছা, স্যার আমাদের কি আপনার ফার্মাসি কোর্স করতে ফার্মাসি হবে? এখানে যা পড়ানো হয়, হুম, না, ফার্মাসি কোর্স করতে হবে এমন না। যদি আপনি ডিএসএমএস কমপ্লিট করেন তাহলে এইটাই আপনার একটা ফার্মাসি জি পরিচালনার জন্য যথেষ্ট হবে, যদি এই সম্পর্কে আপনি ভালো জানেন বা বুঝেন। আচ্ছা, এরপরে আমরা একটু একটু করে প্রশ্ন আইগাই। দেখতেছি। জি
আসলে দরকার পড়ে, কিন্তু আমাদের এখানে মানে সেই সুযোগ নেই তো, সেই জন্য। আচ্ছা, ভেষজ কাকে বলে? ওষুধের মানে ওষুধের কাঁচা মালসমূহ সংরক্ষণ না, ভেষজ তো আচ্ছা, ভেষজ হচ্ছে এমন একটা, মনে করেন যে পরীক্ষিত সেটা যেটা মানে উদ্ভিদ, হ্যাঁ ওষুধের উদ্ভিদ হতে রেমেডি পারে, প্রাণী হতে পারে, মানে খনিজ সংজ্ঞাটা হতে আমার পারে, ধরে যার মধ্যে রোগ উৎপাদনকারী শক্তি আছে এবং রোগ নিরাময়কারী শক্তি আছে। ওটা যদি উদ্ভিজ্জ ক্রু- মানে ইয়া হুম, থেকে যে এটা আপনার ক্রুড তৈরি মাত্রায় বা হয়। বেশি মাত্রায় সে, হ্যাঁ, আমি পড়ছিলাম, আমার আচ্ছা, খেয়াল আসতেছে না। বেশি মাত্রায় সেবন করা যায়। আচ্ছা, বেশি মাত্রায় সেবন করা যায় তাহলে কৃত্রিমভাবে রোগ উৎপাদন হবে। সেটাই যদি সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করা হয়, নির্দিষ্ট হোমিওপ্যাথিক ফার্মাসির নিয়ম অনুসারে, মানে সূক্ষ্ম করে, তাহলে সেটা কি হবে? রোগ আরোগ্য হবে। এই ধরনের উপাদান, এই ধরনের বস্তু বা পদার্থই হচ্ছে ভেষজ। সেটা সবচেয়ে বেশি পাওয়া যায় কি প্ল্যান্ট কিংডম বা গাছপালা থেকে। এরপর উদ্ভিদ, জি স্যার। প্রাণী, খনিজ, আমরা মনে করেন যে অনেকগুলো সোর্স আছে। তার মধ্যে মেইন হচ্ছে যে মনে করেন 4টা বা 6টা বলা হয়, আবার কোথাও 9টাও বলা হয়। যেমন উদ্ভিদ, প্রাণী, খনিজ, রোগজ, গ্রন্থিস, শক্তিজ, এই 4টা, মানে এই 6টা। এরপরেও আপনার সিনথেটিক, আপনার আরেকটা সোর্স বলে, আরো 3টা সোর্স এভাবে তৈরি করা হয়, যেগুলি হচ্ছে কৃত্রিম। হুম, কিন্তু মেইন এই 6টা সোর্স। ঠিক আছে? আচ্ছা, এ- এবার একটা বলেন যে, একটা মনে করেন যে আপনার ফার্মাসি, একটা ফার্মাসিতে প্রয়োজনীয় কি কি উপাদান বা উপকরণ লাগে আপনার একটা ফার্মাসি দিতে? ধরেন আপনার কলেজে একটা ফার্মাসি, এই যে ডিপার্টমেন্ট করলো, সেখানে ছাত্রদের পড়ালেখার জন্য বা বোঝানোর জন্য, প্র্যাকটিক্যাল করার জন্য সেখানে কি কি উপকরণ লাগবে? একদম সহজভাবে আপনি, মানে অত চিন্তার কিছু নেই, আপনি বলেন। সেখানে হচ্ছে যে আপনার প্রথমে ভেষজ লাগবে, তারপরে এটাকে মাপার জন্য কি নিত্যি লাগবে, কাচের বোতল লাগবে, ব্যালেন্স লাগবে, তারপরে চপিং বোর্ড লাগবে, ছুরি লাগবে। চপিং বোর্ড মানে যার উপর রেখে কাটা হয়। এরপর ছুরি, এভাবে আপনার। এরপরে ডিসপেন্সিভ, মানে ডিস্টিল ওয়াটার, তারপরে সুগার অফ মিল্ক, এরকম প্রয়োজনীয় উপাদানগুলি অবশ্যই একটা ফার্মাসিতে থাকতে হবে। এরপরে যদি আমরা মানে সামনের দিকে এগিয়ে যাই, ভেষজ তো বুঝলাম। ভেষজ বহ কাকে বলে? যদি আমরা ভেষজ বহের কথা বলি, তাহলে ভেষজ বহ হচ্ছে ভেষজকে শক্তিকৃত করার জন্য, অথবা সংরক্ষণ করার জন্য, অথবা রোগীকে পরিবেশন করার জন্য, যার মধ্যে আমরা ভেষজ বা ঔষধ অ্যাপ্লাই করে থাকি, সেটা হচ্ছে ভেষজ বহ। এর মধ্যে সবচেয়ে ভালো ভেষজ বহ হচ্ছে অ্যালকোহল, এরপর ডিস্টিল ওয়াটার, সুগার অফ মিল্ক। এই হচ্ছে ভেষজ বহ, যার মধ্যে ভেষজকে বহন করা হয়। একদম সহজ বলা যায় যে যার মধ্যে ভেষজকে বহন করা যায় তাকে ভেষজ বহ বলে। যেমন মনে করেন যে অ্যালকোহল আছে। জি ভেষজ স্যার। বহ কাকে বলে বলতে পারেন? মানে যা স্যার দিয়ে আপনার ওষুধ প্রশ্ন আমি তৈরি বুঝতে পারিনি করা স্যার, হয়। আমি নেট চলে গেছে, একবারই নেট চলে গেছিল স্যার, আমি আবার নতুন আচ্ছা, করে এখন ঢুকছি। বুঝতে পারতেছেন? আচ্ছা, এখন স্যার এখন এখন কিছুটা বুঝতে আসতেছে, পারতেছেন? কথা কিছু আসতেছে, মোটামুটি কিছুটা আচ্ছা, আসতেছে। আমি কথা বলতেছিলাম ভেষজ বহ কাকে বলে। ভেষজ বহ কাকে বলে? ভেষজ বহ হচ্ছে যে যার দ্বারা ওষুধ শক্তিকৃত করা হয়, ওষুধ সংরক্ষণ করা হয়, ওষুধ পরিবেশন করা হয়। কথা শুনতে পাচ্ছেন না? না, আমি তো এখানে সবই শুনতে পাচ্ছি, আমার এখানে নেট ঠিক আছে, পরিপূর্ণ নেট আছে। ওখানে একটা প্রয়োজন ইসের জন্যই,
ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। আপনি বোঝান। না, না, তারপরে এখন যেটুকু পারা যায় আপনি খাদ্য এবং ঔষধের মধ্যে পার্থক্য কি? বলতে পারবেন? খাদ্য এবং ঔষধ। স্যার ওষুধ তো একটা মানে বিভিন্ন সোর্স থেকে উৎপন্ন হয়, আর খাদ্য তো খাদ্য এটা যা আমরা নিয়মিত খাই, মানে হ্যাঁ? আচ্ছা। আর ঔষধ হচ্ছে যা আমরা রোগ হতে রোগ পরিত্রাণের জন্য, প্রতিরোধ। রোগের চিকিৎসার জন্য আমরা জি যে উপাদানগুলি গ্রহণ করি, একদম সহজ কথায় সেটা হচ্ছে ঔষধ। আর জি খাদ্য তো মনে করেন যে আমরা প্রতিনিয়ত বেঁচে থাকার জন্য যে খাবার গ্রহণ করি, সেটা জি এমনিভাবে কাঁচাভাবে বা রান্না করে যে খাবার খাই, এটাই হচ্ছে আপনার খাদ্য। কিন্তু হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া বা ফার্মাকোপিয়ার নির্দিষ্ট নিয়ম অনুসারে যদি মনে করেন কোনো ভেষজ থেকে রোগীকে আরোগ্য করার জন্য যেই ও মানে নিয়ম অনুসারে যে প্রস্তুত করা হয়, সেটা খাদ্য থেকে হতে পারে, কোন ভেষজ থেকে হতে পারে ওষুধ। রোগ যার মধ্যে রোগ উৎপাদিকা শক্তিও আছে এবং রোগ নাশিনী অর্থাৎ রোগকে ভালো করার শক্তি আছে। এরকম যে ক্ষমতা সম্পন্ন জিনিস, এটাই হচ্ছে ঔষধ। আর রিমেডি কাকে বলে? এটা ছোট প্রশ্ন আসে। রিমেডি অর্থাৎ কোনো রোগীর জন্য যদি সুনির্দিষ্ট কোনো দেখা যাচ্ছে ঔষধ তার ওই রোগটাকে সারায়, এটাই হচ্ছে তার জন্য রিমেডি। যেমন ম্যাটামেডিকার তো অনেক ঔষধ আছে, কিন্তু সবগুলাই একটা রোগীর জন্য রিমেডি না। কারো জ্বর হলো, তার যদি অ্যাকোনাইটে ভালো হয় তাহলে অ্যাকোনাইটই তার জন্য রিমেডি। আর যদি কারো বেলেডোনায় ভালো হয় যে জ্বরটা, তাহলে বেলেডোনাটাই হচ্ছে তার রিমেডি। অর্থাৎ ওই রোগ ভালো করার জন্য সুনির্দিষ্ট যে ঔষধ, এটাকেই বলা হয় রিমেডি। যেটা মনে করেন যে স্বাস্থ্যের পুনঃপ্রতিষ্ঠিত করে এবং দেহ থেকে যত রোগ আছে এটা অপসারণ করে সুস্থ করে তোলে। জি স্যার। আচ্ছা, অ্যালোপ্যাথিক ঔষধ আর হোমিও ঔষধের পার্থক্য বলতে পারবেন? দুটাই ঔষধ, অ্যালোপ্যাথিটা ঔষধ, হোমিও ঔষধ। ২-৪টা পার্থক্য একটু বলেন। যেমন হ্যাঁ, অ্যালোপ্যাথিক ওষুধ কি সুক মানে ক্ষুদ্র মাত্রায় না স্থূল মাত্রা? স্থূল মাত্রার। আর হোমিও ওষুধ কি সূক্ষ্ম মাত্রার, তাই না? হোমিওপ্যাথিক আর অ্যালোপ্যাথিক ওষুধ ধরেন যে বিভিন্ন মিশ্র পদার্থ বা বিভিন্ন ভেষজ থেকে ও একাধিক ভেষজ থেকে তৈরি। আর হোমিওপ্যাথিক ঔষধটা কি একক দেখা যায় কোনো ভেষজ থেকে তৈরি হয়। আর এটা হচ্ছে যে হোমিওপ্যাথিক ঔষধটা একটা ওষুধই বিভিন্ন রোগের জন্য ব্যবহৃত হয়। অধিকাংশ ক্ষেত্রে অ্যালোপ্যাথিক ওষুধগুলো সুনির্দিষ্ট রোগের জন্যই বেশি ব্যবহৃত হয়ে থাকে। আর হোমিওপ্যাথিক ঔষধ হচ্ছে মানব দেহের উপর পরীক্ষিত, কিন্তু অ্যালোপ্যাথিক ঔষধগুলা ইতর প্রাণীর উপর পরীক্ষা করা হয়ে থাকে। আর হোমিওপ্যাথিক ওষুধের আরোগ্যকারী যে শক্তি সেটা হচ্ছে স্থায়ী। আর অ্যালোপ্যাথিক যে আরোগ্যকারী শক্তি সেটা হচ্ছে অস্থায়ী বা সাময়িক। হোমিওপ্যাথিকটা বিনা কষ্টে রোগকে ভালো করে, আর অ্যালোপ্যাথিটা অনেক সময় কষ্টকরও হয়ে থাকে। মোটামুটি আরও আছে পার্থক্য, মোটামুটি কয়েকটা পার্থক্য বলে দিলাম, যে এই পার্থক্য গুলো যে হোমিওপ্যাথিক ঔষধ এবং অ্যালোপ্যাথিক ঔষধের পার্থক্য, মৌলিক পার্থক্যগুলো। বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমি বলি যে আমাদের যে সোর্স আছে, যে সোর্সগুলো থেকে আমরা ওষুধ তৈরি করি, সেটা তো বলেছি যে উদ্ভিদ, প্রাণীজ, খনিজ, রোগজ, গ্রন্থিজ। তো উদ্ভিদ বা ভেজিটেবল কিংডম বা প্ল্যান্ট কিংডম, এর থেকে প্রস্তুতকৃত কয়েকটা ওষুধের নাম যদি আসে, তাহলে আমরা কি কি বলতে পারি? যে সেই ওষুধগুলোর নাম যেমন নাক্স ভূমিকা,
অ্যাকোনাইট, ব্রায়োনিয়া, ক্যালেন্ডুলা, বেলেডোনা, এই ওষুধগুলো সাধারণত প্রস্তুত হয় হচ্ছে উদ্ভিদ জগৎ থেকে। অনুরূপভাবে আমরা যদি মানে প্রশ্নে আসি যে প্রাণী জগতের 5টি ওষুধের নাম বলো, তাহলে আমরা সেইখানে বলতে পারি যেমন অ্যাপিসমেল, ক্যান্থারিস, ল্যাকেসিস, সিপিয়া, স্পঞ্জিয়া। এই ঔষধগুলো সাধারণত অ্যানিম্যাল কিংডম বা প্রাণী জগৎ থেকে আমাদের হোমিওপ্যাথিতে মানে এসেছে। এরপরে খনিজ ঔষধের কথা যদি আসে যে কয়েকটা খনিজ ঔষধের নাম বলো, এটা মৌখিক ধরতে পারে অথবা লিখিত আসতে পারে, অনেক সময় প্রশ্নে আসে ছোট ছোট প্রশ্নে। তো তখন আমরা কি বলবো নামগুলো, যেমন যদি খনিজ আসে সেখানে ন্যাট্রামিউর, সালফার, তারপর বোরাক্স, অ্যালুমিনা, তারপরে এই এই অ্যাসিড ফস বা এইগুলি হচ্ছে যে খনিজ থেকে পাওয়া যে ঔষধ, সেই ঔষধগুলির নাম। এরপরে আসতে পারে যে রোগজ যে ঔষধ আছে, বিভিন্ন রোগ জীবাণু থেকে যে হোমিওপ্যাথিতে ঔষধ ব্যবহৃত হয়ে থাকে, সেখান থেকে যে ওষুধ প্রস্তুত করা হয়, এরকম 5টি ওষুধের নাম বলো। তখন আমরা এখানে বলতে পারি যে সরিনাম, ভ্যারিওলিনাম, সিফিলিনাম, ম্যাডোরিনাম, টিউবারকুলিনাম। অবশ্য অধিকাংশ একটা মজার একটা কমন আছে যে অধিকাংশ নৌষধ ওষুধগুলির শেষের শব্দগুলোতে নাম এই শব্দটা মানে উল্লেখ আছে, যেটা দেখে সহজে আমরা একটু ভালো করে খেয়াল করলে অনেক ক্ষেত্রেই কিছুটা মিল পাবো। যেমন সরিনাম, ভ্যারিওলিনাম, সিফিলিনাম, ম্যাডোরিনাম, টিউবারকুলিনাম, মানে এই শেষে নাম শব্দটা উল্লেখ আছে এটা দেখে। এরপরে শক্তি উৎস থেকে যদি আমরা ওষুধের মানে নাম বলি, তাহলে যেমন সোলার, সূর্যের আলো থেকে তৈরি ঔষধ, আবার লুনার, যে ওষুধটা হচ্ছে যে চাঁদের আলো থেকে তৈরি। আমরা এরকম সোর্স যে আছে আমাদের বিভিন্ন সোর্স থেকে তৈরি ওষুধগুলোর নাম আমরা যদি বলি, সোলার, লুনার, এগুলি হচ্ছে যে এক্স রে, এটা হচ্ছে যে রঞ্জন রশ্মি থেকে তৈরি। তো আর গ্রন্থি, সুস্থ গ্রন্থি থেকে যদি আমরা বলি, যেমন আমাদের লেকক্যান, লেকডিফ্লোর, এই ওষুধগুলো সুস্থ গ্রন্থি থেকে তৈরিকৃত ঔষধ। তো আমরা এভাবে যদি মানে আমাদের উদাহরণ দেওয়া আসে, তাহলে আমরা সেগুলি বলতে পারবো। এরপরে অনেক সময় বাউল নস্যর ওষুধগুলিও আসে। 2-3টা বাউল নস্যর ওষুধের নাম বলতে পারি, যেমন এটা হচ্ছে আন্তরিক নিশ্চিত যে রাসায়নিক পদ্ধতি আছে, একে বিশ্লেষণ করে বা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এই ওষুধগুলি আসলে কালচার করে তৈরি করা হয়। যেমন মর্গান পিওর, মিউটেবাইল, গার্টার, এই ওষুধগুলি খুব বেশি আমাদের ব্যবহৃত হয় না, তবে এই ওষুধগুলি ভালো। এগুলি হচ্ছে বাউল ওষুধ থেকে তৈরিকৃত ওষুধ। সার্কোড ওষুধের কথা আমি বললাম যে সুস্থ গ্রন্থি থেকে, যে যেমন থাইরয়েডিনাম, ওলিয়াম জ্যাকোরেস, অ্যাড্রিনালিন, এগুলি হচ্ছে সার্কোড ঔষধ। এরপরে ওই যে পাওয়ার বা শক্তির থেকে আরেকটা আছে রেডিয়াম, এক্স রে, লুনার, সোলার, ম্যাগনেটিক বা চুম্বক থেকে তৈরি। রেডিয়াম হচ্ছে এটা রেডিয়েশন বা এক ধরনের আলো থেকে, যেটা ওই যে ক্যান্সার থেরাপিতে ব্যবহার করা হয়, এর থেকে তৈরি। স্ট্রোক ভ্যাকসিন থেকে আমাদের ওষুধ তৈরি হয়, যেমন ইনফ্লুয়েঞ্জিনাম, মার্বিলিনাম, এই ওষুধগুলো, নিউমোকক্কায় পিওর, এই ওষুধগুলো। আবার অ্যান্টিবায়োটিক, আমি যে আরো কয়েকটা সোর্সের মানে এই 6টা সোর্সের বাইরেও যে সোর্সগুলি আছে, সেই সোর্সগুলির কথাই আমি বলছি, যে অ্যান্টিবায়োটিক
যেমন পেনিসিলিন, পেনিসিলিন নামে আমাদের ওষুধ আছে, এটা খুব ভালো কাজ করে। স্ট্রেপ্টোমাইসিন এই ওষুধটা ব্যবহার হয়। ক্লোরামফেনিকল এই ওষুধটাও অনেক সময় ব্যবহার হয়ে থাকে। তো এরকম যে অ্যান্টিবায়োটিক সোর্স আছে, স্ট্রোক ভ্যাকসিন, অশরীরী শক্তি বা পাওয়ার থেকে যে ওষুধ হয়, এর উদাহরণগুলি বিভিন্ন আমাদের যে ওষুধের সোর্সগুলো আছে, সেই ওষুধের সোর্সের নাম এবং এর উদাহরণগুলি, যেই ওষুধগুলি আমাদের হোমিওপ্যাথিতে ব্যবহার হয়, তেমন কয়েকটি মেডিসিনের উদাহরণ আমি দিলাম। আসলে উদ্ভিদ জগৎটা অনেক বেশি মানে সমৃদ্ধ। উদ্ভিদ জগতের মতো এত বেশি মেডিসিন অন্য কোথাও নেই। তো আমরা যদি উদ্ভিদ জগতের মেডিসিনের কথা বলি, তাহলে বেশ কিছু মেডিসিন আসবে, অনেক মেডিসিন আসবে। যাক, অনেক সময় এটা আসতে পারে যে কয়েকটা হোমিওপ্যাথিক ওষুধের নাম লিখো, আচ্ছা, আর্নিকা, ইগনেশিয়া, ইপিকাক, ইথুজা, অ্যাকোনাইট, অর্থাৎ আপনাদের সিলেবাসে যে মেডিসিনগুলো আছে সেগুলির নাম বলে, বেল, ব্রায়োনিয়া, রাস্টক্স, এভাবে মনে করেন যে আপনাদের যে ওষুধগুলি আছে এগুলি আপনারা লিখে দিতে পারেন। আচ্ছা, এরপরে ভেষজবহ তবে ভেষজবহ কিন্তু দুই ধরনের হয়, আমি এর আগে বলেছি। যেমন একটা কঠিন ভেষজবহ আর একটা তরল ভেষজবহ। কঠিন ভেষজবহ সাধারণত দুগ্ধ শর্করা, বটিকা বা আমরা ওই যে পিল যেটা বলি, তারপর অনুবটিকা, ট্যাবলেট যে আছে ওইটা বটিকা বা এরপরে তরল ভেষজবহ মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে এবং সবচেয়ে মানে আদর্শ হচ্ছে অ্যালকোহল, এরপর ডিস্টিল ওয়াটার, এরপরে আপনার ডাইলুটেড অ্যালকোহল। এই তো মানে কয়েক প্রকার অ্যালকোহল আছে, অ্যালকোহল শুধু একরকম না, বেশ কয়েক প্রকার অ্যালকোহল ব্যবহার হয়ে থাকে। অ্যালকোহল কি আমাদের আচ্ছা, এমনি কোনো সমস্যা হবে না ওষুধের জন্য যে আমরা আচ্ছা, ব্যবহার করব? এখানে আমরা যে অ্যালকোহলটা ব্যবহার করি, হ্যাঁ, এটা হচ্ছে মানুষের স্বাস্থ্যের উপযোগী, এটা বিষাক্ত কোনো কিছু না। যদি এটার পরিবর্তে অন্য কোনো কিছু ব্যবহার করেন তাহলে অসুবিধা হবে। আর এটা আমরা সুনির্দিষ্ট মাত্রায় 2-4 ফোঁটা ওষুধের সাথে বা ডিস্টিল ওয়াটারের সাথে যেটা মিলিয়ে দেই, এটা আমাদের স্বাস্থ্যের কোনো প্রকার ক্ষতি করবে না। হ্যাঁ, কেউ যদি অতিমাত্রায় খেয়ে ফেলে তাহলে অবশ্যই স্বাস্থ্যের হানি হতে পারে। কিন্তু আমরা যারা ওষুধ দিয়ে থাকি, আমরা কোনো অবস্থাতেই অতিমাত্রায় কাউকে মানে এই অ্যালকোহল সেবনের জন্য দেই না বা এটাই না। আমরা ওষুধ রূপে সেখানে 1 ফোঁটা বা 1 ফোঁটা দিয়ে অনেকগুলো গ্লোবিউলস ভিজিয়ে সেখান থেকে একটা গ্লোবিউলস আসলে রুগীকে খেতে দেই বা ডিস্টিল ওয়াটারে দিই। সুতরাং এটা নিয়ে আমাদের সংশয়ের কোনো কিছুই নেই। তো আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনি আমাকে প্রশ্নগুলো পাঠিয়ে দিয়েন। ইনশাল্লাহ পরবর্তীতে নেক্সট ওই সপ্তাহে আমরা একেবারে একটা একটা করে প্রশ্ন ধরে, বোর্ডের প্রশ্ন বা টেস্টের প্রশ্ন ধরেই আমরা পড়াবো ইনশাআল্লাহ। স্যার ক্ষমা রেকর্ডিং অফ তৌফিকে। করবো? হ্যাঁ, অফ করে দেন।